আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের এই ম্যাক্স ইন্টারন্যাশনাল স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। গতদিন আমরা 11 অধ্যায় থেকে তোমাদের গণিত বিষয়ে 11 অধ্যায় থেকে আমরা কিভাবে গণসংখ্যার সারণী তৈরি করা হয় এবং সারণী থেকে কিভাবে গড় নির্ণয় করা, এটা আমরা প্রাথমিক আলোচনা করেছি। একটা অঙ্ক আমরা করেছিলাম, কিন্তু সেই অঙ্কে রেজাল্ট আমরা বের করেছি। রেজাল্টটা আমাদের অবশ্যই ভুল হয়েছে, কিন্তু ভুল বড় কথা না, ভুলটা যে হলো, ভুলটা আমরা কিভাবে ধরবো সেটাও কিন্তু আমাদের শিখতে হবে। ওকে, তো যাক, আজকে আমি তোমাদের বুঝাই দেবো কিছুটা, যে আমাদের অনেক সময় ক্যালকুলেশনে ভুল হতে পারে। সিস্টেম এভরিথিং ইজ ওকে, তারপরে দেখা যাচ্ছে রেজাল্টে গিয়ে যে রেজাল্টটা বের হলো, এই রেজাল্টটা দেখেই আমরা কিন্তু বলতে পারবো যে হ্যাঁ, এখানে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। ওকে, আজকে যখন একটা গড় নির্ণয় তোমাদের শেখাবো এবং এই গড় নির্ণয় শেষে রেজাল্ট দেখেই আমরা বলে দেবো যে আমাদের এটা হয়েছে কি হয়নি। এটা কিন্তু তোমাদের সবচেয়ে বড় একটা দক্ষতা, বুঝতে পারছো? তো আমরা দেখি আজকে একটা এরকম মনোযোগ দিয়ে গড় নির্ণয় শিখবো। যেহেতু গড় নির্ণয়টা তোমাদের জন্য একদম নতুন, যেহেতু আমরা একটা সূত্রে, গাণিতিক সূত্রের সাহায্যে আমরা গড় নির্ণয় করতেছি। গাণিতিক পদ্ধতি। তো গাণিতিক পদ্ধতিটা কি কতদিন একটু বলেছি, যে গড় নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমরা দেখেছিলাম, যে গাণিতিক গড় তো গাণিতিক গড়ে আমরা কি লিখেছি, x বার। না না না, আমি ওটা রাখা আছে একটা করোনা দিন উপরে করব। আমি ক্লাস করে আছি। আচ্ছা, 10টা। তাহলে এই যে গড় সমান, তোমাদের গতদিন আমি কি শিখিয়েছি, একটা চিহ্ন দিয়েছিলাম এবং বলেছিলাম এই চিহ্নটার নাম কি, বলা হয়েছিল সামেশন। এর অর্থ কি, যোগফল। তোমাদেরকে বলা হয়েছিল সামেশন, যার অর্থ যোগফল। এই তাহলে সামেশন অর্থ হলো এখানে যোগফল। এখন এখানে আমি যে সিম্বলটা, যে প্রতীকটা ব্যবহার করব, তাদের যোগফল যেটা দেব সেটা। এখন এখানে আমাদের ছিল কি, fi xi। তোমাদেরকে বোঝানো হয়েছে fi কি, xi কি, আর নিচে হচ্ছে n। আমরা n ও লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি এখানেও সামেশন অফ fi। তার মানে আমরা কি বুঝবো, এখানে fi xi এর সমষ্টিকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ। অর্থাৎ আমরা কি শিখেছিলাম, যে যতগুলো উপাত্ত দেওয়া থাকবে প্রত্যেকটা উপাত্তের সমষ্টিকে মোট উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করলে কি গড় পাওয়া যায়। গাণিতিক গড়ে কিন্তু সেম জিনিস, কিন্তু আমরা এই সাংকেতিক চিহ্নগুলো যেগুলো ব্যবহার করতেছি, এগুলো যেন আমরা ভালোভাবে বুঝি, তাহলে পরীক্ষা খুব সুন্দর করে এটা ইউজ করতে পারবো। ওকে, তো আমরা এখন এই তথ্যটা মোটামুটি আমাদের জানা। অনেক সময় এটাতে এই জিনিস লেখা হয় সামেশন দিয়ে, আর যদি স্পেসিফিক দিতে চাই, এখানে লেখা হয় যে i সমান সমান 1 থেকে k fi fxi। অনেক সময় এটা লেখা হয়। তার এটা দ্বারা কিন্তু তোমাকে বুঝতে হবে, আমরা গতদিন দেখেছি i কি জিনিস, এই i এর মানটা 1 থেকে শুরু করে এভাবে চলতে থাকবে। তাহলে এখানে যে আমরা যোগফল বের করতেছি fi xi এর যোগফল যেহেতু বের করব, তাহলে কোনগুলো বের করব, i সমান সমান 1, এখানে i ইউজ করা হয়েছে, i এর মানটা 1 2 3 4 এরকম হবে। যদি আমরা f1 দেই, তখন আমরা বলেছি যে প্রথম গণসংখ্যা। যদি দেই x1, তখন বলেছি প্রথম শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে প্রথম গণসংখ্যা, প্রথম মধ্যবিন্দু, এই দুটার গুণফল, তাদের আবার যোগফল কোন পর্যন্ত, k। তাহলে হোয়াট ইজ k? k হচ্ছে, তোমার মনে রাখবো, এটা শ্রেণী সংখ্যা। আমরা যে সারণীটা তৈরি করতেছি, এই সারণীতে টোটাল কয়টা শ্রেণী হয়েছে, ওই শ্রেণী সংখ্যা বোঝাইতে কিন্তু k ব্যবহার করা হয়। তো আমরা সংক্ষেপে খুব তাড়াতাড়ি করার জন্য তখন আমরা এটা দিয়ে দিই, তখন এইটা আমরা ব্যবহার করি না।
তবে পরীক্ষায় যদি তোমার চলে আসে গাণিতিক গড় কি, তখন কিন্তু তোমাকে স্পেসিফিক এই জিনিসটাই দিতে হবে। তোমাদের বইয়ে কিন্তু গাণিতিক গড়ে একটা সুন্দর সংজ্ঞা দেওয়া আছে, তোমরা বই থেকে এটা লিখে নিতে পারবা যে গাণিতিক গড়ের সংজ্ঞা। আমরা সংজ্ঞাটাকে একটু দেখে নিই, এরপরে আমরা কিন্তু অঙ্কে হাত দেবো। তাহলে এই জায়গাগুলো তোমার পুরো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি ইজিলি ব্যবহার করতে পারবে। দেখো তো এখানে গাণিতিক গড় যদি n সংখ্যক উপাত্তে, জায়গাটা একটু পরিষ্কার করে দেই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। যদি n সংখ্যক উপাত্তের k সংখ্যক মান, এই দেখো k সংখ্যক মান, যদি n সংখ্যক উপাত্তের k সংখ্যক মান কি হবে x1 x2 x3 ডট ডট দিয়ে লেখা হলো xn, এখানে হ্যাঁ ডট ডট দিয়ে দেওয়া হলো xn, যেহেতু n সংখ্যক উপাত্তের k সংখ্যক মান হলো x1 x2 x3 xn এর গণসংখ্যা, এরপর বলা হচ্ছে এর গণসংখ্যা যথাক্রমে, যেহেতু x1 দিয়েছি তাহলে আমরা এখানে বলে দেব f1 f2 f3 ডট ডট দিয়ে আমরা কি দিলাম fn। তাহলে আমরা উপাত্ত, আমরা তো বলেছি যে প্রদত্ত উপাত্তগুলোর গাণিতিক গড় নির্ণয় করতে হবে। তাহলে উপাত্ত কতগুলো আমরা জানি না, 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে, তাই লেখা হয়েছে এখানে n সংখ্যক। যদি n সংখ্যক উপাত্তের k সংখ্যক মান, কেটা কি বলেছি শ্রেণী সংখ্যা, কয়টা শ্রেণী হবে এই জন্য এখানে k সংখ্যক মান। তাহলে x1 গতদিন বুঝিয়েছি xটা কি জিনিস আমাদের শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে x1 দ্বারা প্রথম শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে প্রথম শ্রেণী এটাকে কিন্তু কে বলা হচ্ছে, শ্রেণীটাকে কে বলা হচ্ছে, তাহলে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু x1, দ্বিতীয় শ্রেণী x2, তৃতীয় শ্রেণী x3, এভাবে ডট ডট করে আমি যেহেতু এখানে n সংখ্যক দিয়েছি এখানে লিখে ফেললাম xn। তাহলে k সংখ্যক মান অর্থ হলো এই শ্রেণীর মধ্যবিন্দুগুলো। ওকে, কয়টা শ্রেণী আছে এখন বলা হলো এদের গণসংখ্যা যথাক্রমে, কারণ প্রত্যেকটা শ্রেণী তো অবশ্যই তোমার গণসংখ্যা আছে, তো গণসংখ্যাগুলোকে f1 f2 f3 এবং fn দ্বারা কি করা হলো প্রকাশ করা হলো। তাহলে আমরা এত হয় তবে বইয়ের অনুযায়ী ভাষা উপাত্তের গাণিতিক গড়, তবে উপাত্তের গাণিতিক গড়, তাহলে উপাত্তের গাণিতিক গড় যেটাকে আমরা এই যে বড় করে দিয়ে x একটা বাদ চিহ্ন দিব, তখন সূত্র তোমার সুন্দর করে দেওয়া হবে। এখন আমরা দিলাম দেখো সামেশন অফ, এইবার তোমার i থেকে 1 ব্যবহার করা হয়েছে, এখান থেকে k, আর এখানে লেখা হলো fi xi, নিচে হলো n ও লিখতে পারো, সামেশন অফ fi লিখতে পারো, দুটোই।
এই যে n লিখে দিলাম। তাহলে এটা কি আমরা সুন্দর করে তোমাকে সাইডে একটু বুঝাই দিতে পারি। n কি? n বলতে আমরা বুঝবো সামেশন অফ f i, অর্থাৎ গণসংখ্যার সমষ্টি। আবার আমরা এটাকে সংক্ষেপে কি লিখতে পারি? 1/n। তাহলে দেখতে একটু সুন্দর দেখা গেল। ওকে, যে fi xi, এখানে i সমান 1 থেকে k। তাহলে দেখো এটাই কিন্তু তোমার গড়, গাণিতিক গড় নির্ণয়ের ফর্মুলা। ওকে, তাহলে আমরা দেখো গাণিতিক গড় কি এটা কিন্তু সংজ্ঞাও পেলাম। পরীক্ষায় যদি আসে গাণিতিক গড় বলতে কি বোঝাও, অবশ্যই তোমরা তখন এরকম সুন্দর একটা সংজ্ঞা বইয়ে তোমাদের আছে, তোমরা এভাবে দিয়ে দিবে। এখানে প্রত্যেকটা তথ্য তুমি বুঝতে পারতেছো কিনা এটাই কিন্তু তোমার মূল কাজ। ওকে, তো আমরা এটা কি বুঝতে পেরেছি, এটা কি বুঝতে পেরেছি, এগুলো বুঝতে পেরেছি, এগুলো আমরা বুঝতে পেরেছি, ফর্মুলাটা আমরা মাথায় নিয়েছি এবং ফর্মুলাতে কোনটাকে কি বলা হচ্ছে এভরিথিং কিন্তু তুমি বুঝে ফেলছো। ওকে, এখন তাহলে আমরা সুন্দর করে এই তথ্যের আলোকে গাণিতিক গড় নির্ণয় করব। একটা শ্রেণী থেকে, একটা শ্রেণী দেওয়া থাকবে, সেখান থেকে আমরা গাণিতিক গড় নির্ণয় করব। তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। কি লিখলাম? গাণিতিক গড় নির্ণয়। এখন দুই রকম অপশন। গতদিন যেটা শেখানো হয়েছে দেখা যাবে যে আমাদের অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, ঠিক আছে? তো এই অনেকগুলো উপাত্তের মধ্যে সেগুলোকে সারণীবদ্ধ করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো, এটা কিন্তু আমাদের দেওয়া থাকে। তো আবার অনেক সময় কি দেওয়া আছে, একটা সারণী তোমার দেওয়াই আছে, এই সারণী থেকে উপাত্তগুলো গাণিতিক গড় নির্ণয় করো। তো এখন আমি একটা সারণী দেওয়া আছে, সেখান থেকে আমরা কি করব? গাণিতিক গড় নির্ণয় করব। ওকে, তো কি দেওয়া আছে দেখি। আমরা অবশ্যই প্রথম যে শ্রেণীটা নিব, যেখানে আমাদের নামগুলো দিতে হবে, এটা কিন্তু আমরা একটু বড় জায়গা নেব। আর তোমরা দেখতে পাচ্ছ বই থেকে একটা তথ্য আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে এরকম করে প্রশ্নটা তোমাদের দেওয়া থাকবে। হ্যাঁ, এই যে প্রশ্ন, যে নিচে কোনো একটি শ্রেণীর 100 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী দেওয়া হলো, প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করো। তাহলে এই যে তোমার সারণী দেওয়া আছে, এটা কিন্তু আমাদের একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, তোমরা যদি দেখো যে বই পেজ নাম্বার 167 পৃষ্ঠাতে তোমার যে প্রশ্নটা, এটা নিয়ে আমি গাণিতিক গড় নির্ণয় করতেছি, এটা উঠাতে গেলে কি জায়গা আর একটু বেশি লাগবে, কোনো প্রয়োজন নেই। আমরা শুধু সমাধানটা মনোযোগ দিয়ে দেখবো, যাতে আমরা এটা ভালো করে বুঝতে পারি। ওকে, আচ্ছা, তো এখানে প্রথমে শ্রেণী ব্যাপ্তি সুন্দর করে দেওয়া আছে। তাহলে আমরা নিলাম শ্রেণী ব্যাপ্তি। এরপর আমাদের প্রয়োজন কি দেখো, গণসংখ্যার পরিবর্তে
শ্রেণীর মধ্যবিন্দু দিলাম, এখানে দেব গণসংখ্যা, আর আরেকটা লাগবে fi xi এর জন্য। তাহলে আমাদের গড় নির্ণয়ে টোটাল 4টা কলামের প্রয়োজন। এটাকে কি বলে? ওর নিচে কলাম। এখন এখানে লেখাটা কি? শ্রেণী ব্যাপ্তি, আর এটা হচ্ছে কি? গণসংখ্যা। তো গণসংখ্যাটা আমরা আগে না নিয়ে আমরা শ্রেণী, না কোনো অসুবিধা নেই, এখানে দেব শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে গণসংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? fi, এটা তোমার বড় বিষয়। শ্রেণীর মধ্যবিন্দুকে কি দ্বারা প্রকাশ করি? xi, এটা বড় বিষয়। আর এখানে আমাদের ফর্মুলাটা কি? fi xi। আমরা এখানে কি লিখব? fi xi, fi xi। তাহলে তোমার কিন্তু ছকে এটাই কিন্তু মেইন বিষয় যে গড় নির্ণয়ে আমার কি কি তথ্য লাগবে। ছোট্ট তথ্য, প্রথমে শ্রেণী ব্যাপ্তি, এরপরে হচ্ছে গণসংখ্যা, এরপরে হচ্ছে তোমার শ্রেণীর মধ্যবিন্দু, এরপরে fi xi। এখন কয়টা শ্রেণী আছে তোমরা বই থেকে সুন্দর করে কাউন্ট করে নিবা। ওকে, যেমন এখানে আছে 1 2 3 4 5 6 7, 7টা শ্রেণী আছে। তাহলে আমরা 8টা ঘর নিয়ে নিব। 1 2 3 4 5 6 7 আর একটা ঘর বেশি নিয়ে নেব, টোটাল 8টা। এই হচ্ছে তোমার গাণিতিক গড় নির্ণয়ের যে সারণী, এই সারণীটা আমরা কিন্তু আগে রেডি করতেছি। ওকে, এখানে স্টার্ট হয়েছে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 94। এখানে যখন তোমার এভাবে লেখা থাকবে, তোমাদের এর আগেও বোঝানো হয়েছে, আমরা এটা দেখে বুঝবো শ্রেণী ব্যাপ্তি কত, এখানে শ্রেণী ব্যবধানটা কত। তাহলে এখানে অবশ্যই 25 10 35 45 55 65 75 85, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী ব্যবধান 10, এই দিক থেকে 10। আর আমরা নিচে নিচে যখন এক্স্যাক্টলি ব্যবধানটা পাবো, এটাকে আমরা বলে থাকি শ্রেণী ব্যবধান, যাতে তোমাদের কোনো সন্দেহ বা কোনো প্রকার না থাকে, কনফিউশন। এরপরে গণসংখ্যা, গণসংখ্যাগুলো তোমার অলওয়েজ দেওয়াই থাকবে। 5 10 15 20 30 16 4। তাহলে এটা কি অলওয়েজ প্রশ্নে কি থাকবে, অথবা আমরা যে প্রদত্ত উপাত্ত থাকবে সেখান থেকে সারণী তৈরি করলে ট্যালি চিহ্নের মাধ্যমে এই গণসংখ্যাগুলো আমরা পেয়ে যাব, বা প্রশ্নে কি তোমার এটা কিন্তু দেওয়াই আছে। হ্যাঁ, এবার শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে শ্রেণীর মধ্যবিন্দুটা আমি গতদিন তোমাদের দেখিয়েছি, আজকে আরেকবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। শ্রেণীর মধ্যবিন্দু, এটা নির্ণয়ের ফর্মুলাকে কি বলা হয়েছিল? তোমরা সংক্ষেপে লিখে নিতে পারো যে উচ্চ সীমা যোগ নিম্ন সীমা, এটাকে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব। তো আমরা প্রথম শ্রেণীর যদি মধ্যবিন্দু নেই, ধরো যে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু, তাহলে প্রথম শ্রেণীর উচ্চ সীমাকে আমরা কত বলতে পারি? এখানে 34, নিম্ন সীমা কত? 25। তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলে থাকি উচ্চ সীমা, এখানে এটাকে কি বলে থাকি? নিম্ন সীমা। উচ্চ সীমা যোগ নিম্ন সীমা
ভাগ কত এখানে 2। তো এখানে আমরা কত পেয়ে যাব, যেমন 9 5 নিচে কত 2, অর্থাৎ 29.5। যেহেতু 60 থেকে 1 কম, হ্যাঁ 29.5, তাহলে আমরা পেয়ে গেলাম এটা 29.5। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, যদি আমরা কোনোভাবে একটা শ্রেণীর মধ্যবিন্দু বের করতে পারি তাহলে পরেরগুলো তোমার কিন্তু আর বের করতে হবে না। এটা কিভাবে আমরা মনে রাখবো, পরের শ্রেণীর মধ্যবিন্দু বের করব প্রথম শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে যদি আমরা শ্রেণী ব্যবধান যোগ করি, তাহলে আমরা এইভাবে লিখতেছি, প্রথম শ্রেণীর মধ্যবিন্দু যোগ শ্রেণী ব্যবধান। অনেক সময় মুখের কথা বোঝা যায় না, ওকে, আমি বলতেছি আমার ভাষাটা ক্লিয়ার তোমরা বুঝতে পারতেছো না, এই জন্য কি লিখে দেওয়া হয় যে প্রথম শ্রেণীর মধ্যবিন্দু যোগ শ্রেণী ব্যবধান, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে এই কথাগুলো কি লিখে দেওয়ার অর্থ হলো তোমার একবারে মনে রাখার জন্য, তাহলে আর তোমার কখনোই কিন্তু ভুল হবে না। তার মানে এখানে তুমি ডেফিনেটলি কি বুঝতে পারতেছো, প্রথম শ্রেণীর মধ্যবিন্দুটা আমরা সুন্দর করে বের করব সূত্র ব্যবহার করে। এরপরে প্রথম শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে যদি আমি শ্রেণী ব্যবধান যোগ করি তাহলে দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু গট ইট, তাহলে সহজে পাওয়া যাবে। দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দুর সঙ্গে যদি আবার শ্রেণী ব্যবধান যোগ করি তাহলে আমরা পাবো তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দু। এভাবে প্রথমটা বের করার পরে শুধু আমরা শ্রেণী ব্যবধান যোগ করব। তো শ্রেণী ব্যবধান অনেক সময় অনেকেই বুঝতে পারে না, যারা তুলনামূলক একটু দুর্বল, যারা একটু পড়ালেখা কম করতে চায়, কম পছন্দ করে, তাদের উদ্দেশ্যে বলা, তোমরা একটু কেয়ারফুলি দেখবে যে আসলে তো কঠিন না। শ্রেণী ব্যবধান এখানে 25 থেকে 34, অনেক সময় বিয়োগফল এখানে 9 দেখাচ্ছে, তো তোমরা কোনটাতে নিবা, তোমরা নিচে যেমন 25 থেকে 10 যোগ 35 45 55 65 75 85, তাহলে এখানে শ্রেণী ব্যবধান অবশ্যই কত 10। এদিক থেকে দেখো 34 44 54 64 74 84 94, ব্যবধান কত 10। তাহলে তুমি অবশ্যই বুঝবা এই যে শ্রেণী ব্যাপ্তি, এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10 করে নেওয়া হয়েছে, যা আমরা দেখেই বুঝতে পারবো। তো এখন যদি প্রথম শ্রেণীর মধ্যবিন্দু আমরা পেয়েছি 29, 29 এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবা, তাহলে কত হবে 39.5। 29 এর সঙ্গে 10 যোগ করলে কত পাবো 39.5। তাহলে এবার আমরা কোনটা লিখব, দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে গেলাম 39.5। দেন দ্বিতীয় শ্রেণীর সঙ্গে আবার 10 যোগ করব, তাহলে কত হবে 49.5। এবার তোমরা নিজেরাই বলে ফেলো কি আসবে, 49 59 69, এবার 79, এবার 89। দেখো কত সুন্দর করে 2 3 4 5 6 7 8, আর এখানে 9 ছিল 9, কারণ যেহেতু 10 10 ব্যবধান, ওকে 10 করে ব্যবধান হলেই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু আশা করি তোমাদের আর কোনো কালই ভুল হবে না, যদি তোমরা এটা ক্লিয়ারলি মেমোরিতে নিয়ে নাও, ওকে। তাহলে আমাদের শেষ। এখন আমাদের সব বলে দিচ্ছে, সারণীতে বলে দিচ্ছে যে এখানে fi xi, তাহলে fi xi কিভাবে আছে, বীজগণিতের ভাষায় আমরা বলতে পারি যে এটা অবশ্যই গুণ আকারে আছে। কিভাবে আছে, এটা গুণ আকারে আছে। তো আমরা বুঝতেই পারতেছি এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। এই গুণটা অনেক সময় মুখে করব না। গতদিন ক্লাসে আমরা যখন সারণী করেছি গুণের সময় হয়তো এমন লেখা ছিল এটা ইনটু 65, তো আমি যখন ক্যালকুলেশন করেছি যে মুখে করতাম তাহলে কিন্তু ভুল হতো না। এখানে 4 5 20 24 আর 2 26 260 হবে, কিন্তু আমি যখন ক্যালকুলেটর ব্যবহার করেছি যেটা ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। এই যে দেখো আমি যখন ক্যালকুলেটরে চাপ দিয়েছি তখন আমি ঠিকই এটাকে কি মনে করেছি 8, কি মনে করছি 8। যখন বাটন ক্লিক করি তখন আমি ঠিকই 4 না চেপে এখানে 8 চেপে দিয়েছি, 8 + 65 হয়ে গেছে তখন 520। তাহলে দেখো এখানে কত বেশি হয়ে গেছে, বেশি হওয়ার ফলে আমাদের রেজাল্টটা কি
ভুল আসে, রেজাল্টটা যে না তখনই বুঝেছি না, কিন্তু সময় কমের কারণে আমরা ওই মুহূর্তে ধরতে পারিনি। কিন্তু আজকে তোমাদের ওইটা পুরোপুরি ক্লিয়ার করে দিব যে আমাদের সামটাইম যদি এরকম ভুল হয়, ভুল হওয়ার পরে আমরা কিভাবে এই সঠিক সমাধানটা আমরা বের করতে পারবো। ওকে, তো এই জন্য তোমাদের কি করতে হবে, এখন সবাই ক্যালকুলেটর ব্যবহার করবা। যার যে কাছে যে ক্যালকুলেটর আছে, মিনি ক্যালকুলেটর, বড় ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, যার যেটা আছে সে কিন্তু সেটাই ব্যবহার করবে, করে এই মানটা ব্যবহার করবে, কোনোভাবে যেন ভুল না যায়। বি কেয়ারফুল। তাহলে এই দুটো গুণ করে আমি এই জন্য একটা উদাহরণ নিয়েছি যাতে আমি এটা কোনোভাবে ভুল না করি। হ্যাঁ, 147.5 এখানে আসলে 147.5 তোমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে বলে দিবা যে হ্যাঁ এটাই আসছে। এরপরে আসছে তোমার 395, আমরা সময়টাও সেভ করব এবং জায়গাটা বুঝে নেব। এরপরে আছে 742.5, দেন পরেরটা পাবো 1190.0, এটা না দিলেও চলে। এরপরে তোমার কি আছে 2085, এরপর আছে 1272, দেন তোমার হলো 358, এরপরে তোমার আছে ফিনিশ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু সারণী তৈরি করলাম, এগুলো কিন্তু আমি উদাহরণ থেকে মানটা দেখে দেখে লিখেছি, কিন্তু তোমাদের বোঝানো সেই যে কিভাবে এটা পাওয়া গেছে। হ্যাঁ, কারণ আমরা এখানে অনেক সময় ব্যয় করেছি, আমাদেরকে বুঝতেও হবে। তাহলে এখানে আমাদের মোট গণসংখ্যা, এটাকে আমরা বলছি কি n, মোট গণসংখ্যা n। তাহলে n সমান সমান কত পাবো, এখানে যোগ করে দেখা গেছে যে টোটাল হচ্ছে 100। টোটাল কত 100, আমাদের সুবিধার্থে এগুলো মান দেওয়া হয়েছে 100। আর এখানে এটা কত হবে, তুমি এরকম লিখেও দিতে পারো সামেশন অফ fi xi, এটা না লিখলেও হবে, লিখে দিলেও কোনো সমস্যা নেই। এটা 6190, এখানে চলে আসছে 6190, দশমিক শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এখানে মোট গণসংখ্যা এখানে পেয়ে গেলাম এটা। তাহলে আমরা জানি বা সরাসরি লিখে দিলাম নির্ণেয় গাণিতিক গড়। কি লিখে দেওয়া হলো, নির্ণেয় গাণিতিক গড় x বার, সুন্দর করে একটা ফর্মুলা এভাবে লিখে ফেললাম 1/n সামেশন অফ fi xi i সমান সমান 1 থেকে k। তাহলে তুমি এখানে বলতে পারবা therefore k, what is k, তাহলে এখানে k সমান তুমি লিখে দিতে পারবা 1 2 3 4 5 6 7, এখানে k এর মান হলো 7, অর্থাৎ i এর মান 1 থেকে 7 পর্যন্ত, 7টা শ্রেণী পর্যন্ত যেসব গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যবিন্দুর গুণফল আছে তাদের সমষ্টি। বিষয়টা এইরকম, একটু থিঙ্ক করবা তাহলে তুমি উত্তরগুলো পেয়ে যাবে। 1 থেকে 7 পর্যন্ত, 7টা শ্রেণী পর্যন্ত যেসব গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দুর গুণফল পেয়েছি তাদের যোগফলের সমষ্টি এটা। আর নিচে কি আছে 1/n, n কি জিনিস, টোটাল ফ্রিকোয়েন্সি, মোট গণসংখ্যা। তাহলে এরপরে তোমার কিন্তু আর কোনো কাজ নেই, তুমি সরাসরি এই যে 6190 ডিভাইডেড বাই কি দিব আমরা, মোট গণসংখ্যা 100। তাহলে এটা অনেক সুন্দর মান আসছে, আমরা কিন্তু সহজেই এর উত্তরটা বের করতে পারবো যে 61.9, 61.9। তাহলে এটা কিন্তু আর প্রায় লিখতে হলো না, এটা কি কোনো প্রায় কিচ্ছু লিখতে হলো না, খুব সুন্দর করে তুমি রেজাল্টটা বের করে ফেললে। এটাই কিন্তু তোমার উত্তর। অবশ্যই তোমাকে উত্তরটা লিখে দিতে হবে অথবা অ্যানসার যেটাই লিখো, গড় 61.9, সুন্দর করে লিখে দিলাম। এই ছিল তোমাদের গাণিতিক গড় নির্ণয়। ওকে, তো আই থিঙ্ক, আমি মনে করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো যে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা যায়। এরপরে যখন আমরা বড় ক্লাসে উঠবো অর্থাৎ ক্লাস 9-10, তখন এই গড় নির্ণয়ের আরও একটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলে থাকি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় তোমাদের এখানে কিন্তু একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে, তো আমরা ওইটাতে এখন যাব না, আমরা নরমালি যেটা গড় নির্ণয় আমরা সেটা শিখে ফেলবো। ওকে, পরীক্ষা আসলে আমরা এই নিয়মটা ইউজ করবো, খুব সহজে পারবা এবং তোমাদের বুঝতে হবে শ্রেণী ব্যাপ্তি মানে সুন্দর করে আমরা লিখে ফেললাম, গণসংখ্যা দেওয়াই থাকবে, শুধু সূত্র মনে রাখতে হবে শ্রেণীর মধ্যবিন্দুকে xi আর fi xi। সূত্র কি তোমাদের জানা হয়ে গেছে, অর্থাৎ এগুলো সমষ্টিকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। ওকে, তো আমি মনে করি তোমরা সবাই গড় নির্ণয়টা আজকে খুব ভালো করে বুঝতে পারছো, না বোঝার কোনো কারণ নেই। So,